দিব্যা নামে এক নারী তার পার্সোনাল প্রবলেমের জন্য একজন সাইকিয়াট্রিকের কাছে যায়। সাইকিয়াট্রিক যখন দিব্যের সমস্যার কথা জানতে পারে তখন সে বুঝতে পারে এসব তার ধারণার একদমই বাইরে। তাই সে দিব্যার কেসটি ভালোভাবে বুঝতে দিব্যা এবং তার পরিবারের উপর তদন্ত শুরু করে। আর এরপরই ধীরে ধীরে সামনে আসতে থাকে দিব্যার পরিবারের এক ভয়ানক ইতিহাস। দিব্যার সাথে এক্স্যাক্টলি কি হচ্ছে, কেন হচ্ছে, দিব্যার পরিবারে এমন কি রহস্য লুকিয়ে আছে, জানলে আপনিও রীতিমতো চমকে উঠবেন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি তামিল ভাষায় মুক্তি পাওয়া মিষ্টি ড্রামা থ্রিলার মুভি অষ্টকর্মর কথা। মুভির শুরুতে আমাদের একটি অদ্ভুত রিচুয়াল দেখানো হয়, যেখানে কোনো এক ব্যক্তি কালো জাদু করছে। আর এই কালো জাদু করার জন্য সে একটি কাটা মহিষের মাথা ব্যবহার করছে। রিচুয়াল শেষ করে সে একটা পুতুলের উপর তন্ত্রবিদ্যা করে, আর এরপরে সেই পুতুলটাকে মাটির নিচে পুঁতে রাখে। এরপর আমাদের আরও একজন তান্ত্রিককে দেখানো হয়। সে কোনো সাধারণ তান্ত্রিক নয়, আসলে তিনি মানুষের আত্মাকে নিজের শরীরে ডেকে আনতে পারতেন। সোজা কথা একটা মিডিয়াম হিসেবে কাজ করে। আর এই কাজটাই তিনি অন্য মানুষের জন্য করতেন, ডেফিনেটলি সেটা টাকার জন্য। তিনি মূলত ওই সকল লোকেদের মৃত আত্মীয় বা তাদের কাছের মানুষের সঙ্গে কথা বলিয়ে দিতেন। এই তান্ত্রিকের বিষয়ে একটু বিস্তারিত বলি। এই তান্ত্রিক মূলত তার ক্লায়েন্টদের সবসময় 10 দিনের সময় দিত। মানে কেউ যদি তার সঙ্গে দেখা করতে চাইতো তাহলে বুকিং করার 10 দিন পরই দেখা করতে পারত। আরেকটা বিষয় হচ্ছে, তিনি প্রত্যেক মানুষের কাছ থেকে 5,000 করে টাকা নিতেন। তারপর তাদের আত্মীয় বা কাছের মানুষের আত্মাকে ডেকে তাদের সঙ্গে কথা বলিয়ে দিতেন। এরপর সেখানে একটা মহিলা আসে, যে মূলত তার মৃত স্বামীর সঙ্গে কথা বলতে চাচ্ছিল, কারণ তার স্বামী আত্মহত্যা করে মারা গিয়েছে। এখানে ওই তান্ত্রিক নিজের শরীরে সেই মৃত স্বামীর আত্মাটাকে ডেকে আনে। এমনকি ওই আত্মাটি তার শরীরের মধ্যে প্রবেশ করার পর সত্যিই সে তার স্ত্রীর সঙ্গে কথা বলতে শুরু করে। মূলত এই মহিলা জানতে চাচ্ছিল তার স্বামী আত্মহত্যা কেন করেছিল। ওই আত্মাটি তখন পুরোপুরি রেগে যায় এবং তার কথা আমরা জানতে পারি এই নারীর মূলত তাদের ড্রাইভারের সাথে অবৈধ সম্পর্ক ছিল, যেটা জানার পর সে সহ্য করতে পারেনি, তাই নিজেই নিজের জীবন শেষ করে দিয়েছিল। মহিলা পুরো বিষয়টি জানার পর ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর অন্য এক মহিলা আসে, যার সঙ্গে অন্ধ এক ব্যক্তিও ছিল। এই মহিলার ছেলে গৌতম কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। সে নিজের ছেলের সঙ্গে কথা বলতে এসেছে। বাবা তাকে জিজ্ঞেস করে এই লোকটাকে আর কেন সে সাথে এনেছে। মহিলা বলে লোকটা তার প্রতিবেশী আর তার ছেলে গৌতমের খুব কাছের মানুষ। তো বাবা তেমন কিছু জিজ্ঞেস না করে ওই মৃত ছেলের আত্মাকে নিজের শরীরে ডেকে আনে। এরপর ওই মহিলার সঙ্গে ওই আত্মা কথা বলতে শুরু করে। আর এখানে আমরা দেখতে পাই এই অন্ধ লোকটা সবকিছু নিজের চশমায় লাগানো হিডেন ক্যামেরা দিয়ে রেকর্ড করছিল। ঠিক তখনই সে নিজের কাছে থাকা একটি ডিভাইসের ভলিউম বাড়িয়ে দেয়, যে জন্য বাবার কানে থাকা একটি এয়ারবাডসের ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। বাবা একসময় ধরা পড়ে যায়, মানে তার ভণ্ডামি একদম ফাঁস হয়ে যায়। আসলে এই বাবার সঙ্গে একটা পুরো টিম কাজ করত, যারা 10 দিনের মধ্যে যে কোনো ক্লায়েন্টের পুরো তথ্য বের করে ফেলত। আর সেই তথ্যগুলো ওই এয়ারবাডসের মাধ্যমে বাবাকে বলে দিত। আর ওই কথা মতোই এই তান্ত্রিক অভিনয় করত। তো এটা জানার পর ওই মহিলা তান্ত্রিককে একটা চড় মেরে সেখান থেকে চলে যায়। এরপর সেই তান্ত্রিক জানতে পারে ওই মহিলার সাথে করে যে অন্ধ ব্যক্তিকে নিয়ে এসেছে সে মূলত সাইকিয়াট্রিক অর্জুন। আসলে অর্জুন ভূতপ্রেতের ব্যাপারে একদমই বিশ্বাস করত না, তার কাছে ভূতপ্রেত বলতে কিছুই নেই। আর এই কারণে সে প্রায়ই এমন ভণ্ড লোকদের এক্সপোজ করত। তো এরপর সিন চেঞ্জ হয়, আমাদের একজন প্রেগনেন্ট নারীকে দেখানো হয়। তার সঙ্গে তার ছোট্ট একটি মেয়েও ছিল, যার নাম বেদিকা। বেদিকার বাবা তখন বাড়িতে নেই। বেদিকা বাবার জন্য অপেক্ষা করছিল, কিন্তু বেদিকার মা বলে তার বাবার আসতে দেরি হবে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। এরপর বেদিকা নিজের রুমে চলে যায়। এদিকে হঠাৎ করে ওই মহিলার পেটে ব্যথা শুরু হয়। তবে সে যখনই নিজের রুমের দিকে যাবে ঠিক তখনই পুরো বাড়ির লাইট চলে যায়। আর এরপর যখনই সে মোমবাতি জ্বালাতে যাবে ঠিক তখনই সেখানে একজন লোক আসে। সে বাড়ির গার্ডের ডেড বডিটা ছুঁড়ে ফেলে, তার মানে সে গার্ডকে আগেই মেরে ফেলেছে। এমনকি তার সামনে ওই গার্ডের গলা কেটে ফেলে। এই দৃশ্যটি দেখা মাত্র ওই মহিলাটি ভয়ে লুকিয়ে পড়ে। ঠিক তখনই বেদিকাও তার মায়ের কাছে চলে আসে। দুজনই অন্ধকারের মধ্যে লুকিয়েছিল, কিন্তু হঠাৎ করে বাড়ির সবগুলো লাইট জ্বলে ওঠে। আর ওই কিলারটাও তখন ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। এরপরে আমরা দেখতে পাই এই কিলার অন্য কেউ নয়, ডক্টর অর্জুন নিজেই। অর্জুন প্রথমেই বেদিকাকে মেরে ফেলে। আর ঠিক তখনই দিব্যার ঘুম ভেঙে যায়, কারণ এই পুরো ঘটনাটা আসলে অর্জুন তাকে হিপনোটাইজ করে জিজ্ঞেস করছিল। এখন হয়তোবা আপনার প্রশ্ন থাকতে পারে, যদি অর্জুনই খুনি হয় তাহলে সে দিব্যাকে হিপনোটাইজ করে এসব জিজ্ঞেস কেন করছিল? এর উত্তরটা একটু পরই জানা যাবে। অর্জুন মূলত দিব্যের ট্রিটমেন্ট করছিল, কিন্তু দিব্যা এতটাই ভয় পেয়ে গেছে যে সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এমনকি যাওয়ার সময় অর্জুনের অ্যাসিস্ট্যান্ট মেঘাকেও সাবধানে থাকতে বলে। আর এখানে আমরা দেখতে পাই যে ওই গল্পের প্রেগনেন্ট মহিলা অন্য কেউ নয়, মেঘাই ছিল। তো দিব্যার এরকম আচরণ দেখে মেঘা অর্জুনের কাছে জানতে চায় সে দিব্যার কেস নিয়ে এত বেশি ইন্টারেস্টেড কেন।
অর্জুন তখন বলে যে দিব্যার কেসটা অন্য সব কেসের থেকে একদমই আলাদা। আসলে দিব্যার একটি ছেলে আছে যার নাম সিদ্ধার্থ। সিদ্ধার্থ কথা বলতে পারে না, কিন্তু তার ড্রয়িংয়ের ভীষণ শখ। তবে সব থেকে অদ্ভুত ব্যাপার হলো দিব্যার মতে, মানে দিব্যা যেমনটা অর্জুনকে বলেছে, সিদ্ধার্থ যে সকল ছবি আঁকে সেগুলো সত্যি হয়ে যায়। তবে বিষয়টা পুরোপুরি এমন না, কারণ সিদ্ধার্থের শুধুমাত্র সেই ড্রয়িংগুলো সত্যি হয় যে সকল ড্রয়িংয়ের মধ্যে সে লাল রং ব্যবহার করে। যেমনটা একবার সে একটি কুকুরের ছবি এঁকেছিল, সেখানে সে দেখিয়েছিল যে পাশের একটা কুকুর গাড়ির নিচে চাপা পড়ছে। আশ্চর্যের বিষয়, পরবর্তী দিন ঠিক একই রকম ঘটনা ঘটেছিল। একইভাবে তার এক টিচার একদিন তাকে ক্লাসে মেরেছিল। সিদ্ধার্থ সেই টিচার একটি অ্যাক্সিডেন্টের স্কেচও তৈরি করে, সেখানেও সে লাল রং ব্যবহার করেছিল। আর পরবর্তী দিন সত্যি ওই টিচারের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এমনকি সেই দুর্ঘটনায় তার হাতটাও ভেঙে গিয়েছিল। দিব্যা এই পুরো বিষয়টি তার স্বামীকেও জানিয়েছে, কিন্তু দিব্যার স্বামী এগুলোকে কোইন্সিডেন্স মনে করে উড়িয়ে দিচ্ছিল। দিব্যার কথা এগুলো কোইন্সিডেন্স নয়, যে জন্য দিব্যা এক সময় সিদ্ধার্থের ড্রয়িং করার জিনিসপত্রগুলো সরিয়ে রাখে, যাতে সিদ্ধার্থ অন্য কোনো কিছু ড্র করতে না পারে, কারণ ও ছোট মানুষ, কখন কি এঁকে ফেলবে আর কি ঘটে যাবে। তো এই সকল বিষয় নিয়ে সিদ্ধার্থ আরও বেশি উত্তেজিত হয়ে যায়, এমনকি সন্ধ্যাবেলায় নিজের বাবার উপর রাগ করছিল। দিব্যা তখন সিদ্ধার্থের বাবাকে বলে আজ সে যেন সিদ্ধার্থকে বাইরে ঘুরতে নিয়ে যায়, কারণ সিদ্ধার্থের মুডটা একদমই খারাপ। বাইরে নিয়ে গেলে হয়তোবা মন ভালো হয়ে যাবে। কিন্তু সিদ্ধার্থের বাবা বলে আজ তার কাজ আছে, সে সন্ধ্যায় ফিরে এসে সিদ্ধার্থকে নিয়ে যাবে। যে জন্য বাবা যাওয়ার পরই সিদ্ধার্থ রাগের মাথায় একটি কাচের জার ফেলে দেয়। দিব্যা বিষয়টি লক্ষ্য করে সিদ্ধার্থ শুধুমাত্র তার বাবার উপরে রাগ দেখাচ্ছে। আর তখন থেকে দিব্যার মনের মধ্যে একটা সন্দেহ শুরু হয় যে নিশ্চয় এটা অন্য কিছু। এমনকি দিব্যা সিদ্ধার্থের ড্রয়িং বুকের মধ্যে শ্বেতা আন্টি নামে একটি বুক পায়, যেখানে সিদ্ধার্থ তার বাবাকে শ্বেতার সঙ্গে এঁকেছে। মূলত সিদ্ধার্থ শ্বেতা নামে এক মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল। দিব্যার গোপনে মাঝে মধ্যেই শ্বেতাকে বাড়িতে নিয়ে আসতো। সিদ্ধার্থ দূরে থেকে সবকিছুই দেখত। দিব্যার স্বামী ভালো করে জানতো তার ছেলে কথা বলতে পারে না, তাই সে হয়তোবা দিব্যাকে বলতে পারবে না। কিন্তু সে ভুলে গিয়েছিল সিদ্ধার্থ কথা বলতে না পারলেও ছবি আঁকতে পারে, তাই এই সব কিছু সে এঁকে রেখেছে। আর এসব দেখে দিব্যার বুঝতে আর বাকি নেই শ্বেতার সঙ্গে তার কি চলছিল। এই জন্যই হয়তোবা ছেলেটা এতটা উত্তেজিত। আর ওই দিনই দিব্যা লক্ষ্য করে সিদ্ধার্থ দেয়ালের মধ্যে একটি নতুন আর্ট করেছে, যেখানে সে নিজের বাবা শ্বেতাকে এঁকেছে, আর একই সঙ্গে শ্বেতার স্বামীকেও। সিদ্ধার্থের আর্টের মধ্যে শ্বেতার স্বামীর হাতে একটি গান ছিল, যেটা দিয়ে প্রথমে সে শ্বেতার বুকে গুলি করে, আর পরবর্তী গুলিটা করে সিদ্ধার্থের বাবার প্রাইভেট পার্টসে। তো এই পুরো ঘটনা যেটা দেখলেন, এটা মূলত দিব্যা অর্জুনকে বলেছে, মানে এমনটা তাদের বাড়িতে ঘটেছে। কিন্তু এই সব কিছু শোনার পর মেঘা বিষয়টা বিশ্বাস করতে পারছিল না। অর্জুন তখন মেঘাকে বলে যে আসলে এই ব্যাপারটা পুরোপুরি সত্যি নয়। সে মেঘাকে সিদ্ধার্থের আর্ট করা ওই ড্রয়িংগুলো দেখায়, যেমনটা সিদ্ধার্থ কুকুরের ড্রয়িং করেছিল। সেখানে দেখানো হয়েছিল পাশের কুকুরটা গাড়ির নিচে চাপা পড়েছে, কিন্তু বাস্তবে এমন কিছুই ঘটেনি। এমনকি সিদ্ধার্থের টিচারের যে অ্যাক্সিডেন্টের ছবি এঁকেছিল সেটা আসলে সত্যি হয়নি। মানে সিদ্ধার্থ যা কিছু আঁকত সেগুলো একদম সাধারণ ড্রয়িং ছিল, বাস্তবের উপর কোনো প্রভাব ফেলত না। কিন্তু প্রশ্ন আসে, যদি এসব সত্যি না হয় তাহলে দিব্যা অর্জুনকে মিথ্যা কেন বলল? এর উত্তর হিসেবে অর্জুন বলে আসলে দিব্যা হ্যালুসিনেট করত। সে কল্পনা করত তার ছেলে একটা ছবি এঁকেছে আর সেটা সত্যি হয়ে গেছে। হয়তো সে এসব স্বপ্নেও দেখতে পারে বা হ্যালুসিনেট করতে পারে। ওই স্বপ্নে দেখা জিনিসগুলোকে সে বাস্তব বলে মনে করত, কারণ সে বুঝতেই পারত না কোনটা স্বপ্ন কোনটা বাস্তব। সে যেন এই দুটির মাঝখানে আটকে গিয়েছিল। অর্জুন মেঘাকে এটাও বলে শ্বেতার যে ড্রয়িংয়ের কথা বলেছে সেটা আসলে সিদ্ধার্থ আঁকেনি, দিব্যা নিজে এঁকেছিল। কারণ একটা ছোট বাচ্চা এত জটিল বিষয় বুঝবে না, ইন্টিমেসির বিষয়ে এত ডিটেলসে তার জ্ঞান থাকার কথা নয়। আর আগের যে ড্রয়িংগুলো সিদ্ধার্থ করেছিল দিব্যা সেগুলোর প্রমাণও দিয়েছে বা যুক্তিও দেখিয়েছে, কিন্তু শ্বেতার ড্রয়িংয়ের বিষয়ে সে কিছুই বলতে পারেনি, কারণ ওই ড্রয়িংটা সে নিজে কল্পনা করে তারপর এঁকেছিল। মানে পুরো গল্পটা তার নিজের বানানো। আর হিপনোটাইজের সময় দিব্যা ওই গল্পটি অর্জুনকে শুনিয়েছে, কিন্তু বাস্তবে এমন কিছুই ঘটেনি। যেমনটা আমরা প্রথম দিকে দেখেছিলাম যে অর্জুন এবং মেঘাকে দেখার পর দিব্যা তাদেরকে কল্পনা করে হিপনোটাইজ থাকা অবস্থায় ওই গল্পটি বানিয়ে বলেছিল, মানে প্রেগনেন্ট লেডি এবং তার মেয়ের গল্পটা। অর্জুন মেঘাকে এটাও বোঝায় দিব্যার মতো মানুষ যখন কোনো গল্প শোনে, কোনো সিনেমা দেখে বা কোনো স্বপ্ন দেখে, তখন তাদের সাবকনসিয়াস মাইন্ড সেই জিনিসগুলোকে বাস্তব মনে করতে শুরু করে। মানে দিব্যা হয়তো এই কিলারওয়ালা গল্পটা কোথাও পড়েছিল অথবা স্বপ্নে দেখেছিল, তখন থেকে এটাকে সত্যি ভেবে নিয়েছে। এই কারণে দিব্যা অর্জুনকে এত ভয় পেত, কারণ তার চোখে অর্জুন তো একজন খুনি। তো এরপর অর্জুন মেঘাকে বলে আজ তাদের একটা রিয়েলিটি শোতে যেতে হবে, যেখানে দুই ধরনের মানুষের মধ্যে ডিবেট হবে। এক দল যারা ভূত পেতে বিশ্বাস করে আর আরেক দল যারা এসবে বিশ্বাস করে না।
কথা মতো দুজনই সেই রিয়েলিটি শোতে পৌঁছে যায়। সেখানে অর্জুন আর মেঘা ভূতপ্রেত না মানা মানুষদের দলে ডিবেট করছিল। আর অন্য পেশে ভূতপ্রেতে বিশ্বাসী করা লোকেরা, যাদের মধ্যে প্রায় সবাই ছিল বিভিন্ন ধরনের বাবা, মানে তান্ত্রিক। আর সেই তান্ত্রিকরা ভূতের অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করছিল। তারা বলে যে যদি কোনো বাড়িতে ভূত থাকে তাহলে সেই বাড়িতে ঈশ্বরের সামনে কোনো প্রদীপই চলবে না, নিজে থেকে নিভে যাবে। এমনকি সেই বাড়িতে টয়লেটের মতো দুর্গন্ধও থাকবে। কিন্তু অন্য পক্ষ তখন বলে যদি এমনটাই হয় তাহলে পাবলিক টয়লেটেও তো অনেক গন্ধ থাকে, সেখানে কি ভূত আছে? আর বাতাসের কারণে প্রদীপ নিভে যাবে, এটাই স্বাভাবিক। তাদের এসব কথা শুনে এক বাবা তখন বলে ওঠে সে প্রমাণ করে দেখাবে ভূত সত্যি আছে। সে একজন লোককে নিজের কাছে ডেকে তার মাথার উপর হাত ঘোরাতে শুরু করে। আর কিছুক্ষণ পরে লোকটা পুরোপুরি তার নিয়ন্ত্রণে চলে যায়। যেমনটা বাবা বলছিল লোকটাও তেমনটাই করছিল। তো এটা দেখানোর পর বাবা জিজ্ঞেস করে যে আর কেউ কি সামনে আসতে চায়? তখন অর্জুন নিজে সামনে চলে যায়। বাবা এবার অর্জুনের উপরে একই জিনিস করার চেষ্টা করলে অর্জুন হঠাৎ করে তার হাতটা উল্টো ওই বাবার মাথার উপর দিয়ে দেয়। আর এবার সেই বাবা অর্জুনের নিয়ন্ত্রণে চলে আসে। অর্জুন যেমনটা বলছিল বাবাও তেমনটাই করছিল। অর্জুন তখন পুরো রহস্যটা সবার সামনে খুলে বলে যে এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। মূলত এই বাবা ওই লোকটার উপর একটা ড্রাগ ইউজ করেছে, যার নাম ডেভিলস ব্রেথ। এই ড্রাগ ব্যবহার করলে মানুষ নিজের হুঁশ হারিয়ে ফেলে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এই জন্য ওই ড্রাগটা ব্যান করা হয়েছে। কিন্তু তারপর কিছু লোক এটা ব্যবহার করে মানুষকে বোকা বানাচ্ছে, যেমনটি বাবা করছে। অর্জুন তখন ভূতপ্রেতের বাস্তবতা নিয়ে বেশ কিছু কথাও বলে যে 2014 সালে একটা সার্ভে করা হয়েছিল, যেখানে 45% মানুষ ভূতপ্রেতে বিশ্বাস করে আর 55% মানুষ বিশ্বাস করে না। আর এই 45% মানুষের মধ্যে 90% মানুষ জীবনে কখনো ভূত দেখেইনি, তারা শুধু লোকমুখে শোনা কথায় বিশ্বাস করে। আর বাকি যে 5% আছে তারা হচ্ছে সেই সব লোক যাদের এইসব বাবা, মৌলবি বা প্রিস্টরা ব্যবহার করে ভয় দেখায়। অর্জুনের কথা বিভিন্ন ধর্মের ভূতদেরকে বিভিন্ন নামে ডাকে, মানে এই ব্যবসাটা সব ধর্মের মানুষই করে, যেখানে তারা সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বোকা বানায়। আর বাকি যে 5% মানুষ থাকে তারা আসলে অর্জুনের মতো সাইকিয়াট্রিকদের রোগী, মানে হয় তারা মানসিকভাবে অসুস্থ অথবা তাদের মানসিক অবস্থা একটু দুর্বল, যার কারণে এসব জিনিসকে সত্যি মনে করে। এরপর এই প্রোগ্রামের স্পেশাল গেস্টকে ডাকা হয়, যার নাম ডক্টর শিবকুমার। তিনি আগে একজন সাইকিয়াট্রিস্ট ছিলেন, কিন্তু পরে তিনি প্যারানর্মাল বিষয় নিয়ে রিসার্চ করতে শুরু করেছে। আর এখন তিনি একজন স্পিরিচুয়াল থেরাপিস্ট। সোজা কথা বলতে গেলে তিনি এখন এসব বিশ্বাস করে। ডক্টর শিবকুমার অর্জুনের প্রশংসা করে, কারণ তিনি অর্জুনের কাজ খুব পছন্দ করেছেন। তখন অর্জুন তাকে বলে যে যদি সত্যি এই পৃথিবীতে ভূত বলে কিছু থাকে তাহলে তার প্রমাণ দরকার। ঠিক তখনই এক বাবা দাঁড়িয়ে অর্জুনকে একটা বাড়ির কথা বলে, যেটা একটা ভৌতিক বাড়ি। সে অর্জুনকে চ্যালেঞ্জ করে অর্জুনের যদি সাহস থাকে তাহলে যেন ওই বাড়িতে এক রাত থেকে দেখায়। অর্জুন তো এসব বিশ্বাসই করতো না, তাই সে সাথে সাথে রাজি হয়ে যায়। আর এরপর সেই বাবা ওই বাড়িটা দেখাতে নিয়ে যায়, কিন্তু বাড়িটায় তালা লাগানো ছিল। বাবা তখন বাড়ির মালিকের ঠিকানা দেয়। আর ওই ঠিকানায় গিয়ে অর্জুন এবং মেঘা দেখে ওই বাড়িটা মূলত দিব্যাদের। দিব্যাদের ওই বাড়ির চাবি চাইলে দিব্যার প্রথমে দিতে রাজি হচ্ছিল না। দিব্যার কথা ওই বাড়ি নিয়ে অনেক সমস্যা আছে, নতুন করে সমস্যায় পড়তে চায় না। মেঘা তখন সিদ্ধার্থের সঙ্গে দেখা করতে চায়, যে জন্য দিব্যা তাদের সিদ্ধার্থের রুমে নিয়ে যায়, যেখানে তারা একটা পেন্টিং দেখতে পায় যে সিদ্ধার্থ একটা গাড়ির নিচে চাপা পড়ে মারা গেছে, মানে পেন্টিংয়ে এমনটাই আঁকানো হয়েছে। আর ওই গাড়িটা চালাচ্ছিল দিব্যা। আর এখানেই আমরা জানতে পারি এক রাতে সিদ্ধার্থ নিজের বিছানা থেকে উঠে দেয়ালের মধ্যে এই ছবিটাকে কোথাও চলে গিয়েছিল। দিব্যার ঘুম ভাঙার পর সে যখন ছেলেতে খুঁজতে শুরু করে, বাইরে গিয়ে একজন লোকের কাছে জানতে পারে সে সিদ্ধার্থকে রাস্তায় কোথাও যেতে দেখেছে। এদিকে দিব্যার মা ওই পেন্টিংটা দেখে ফেলেছিল, যেই জন্য সে দিব্যাকে ফোন করতেও চেষ্টা করে, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। কারণ দিব্যা ড্রাইভ করার সময় ইতিমধ্যে সিদ্ধার্থ দিব্যার গাড়ির নিচে পড়ে মারা গেছে। এই ঘটনার কথা শুনে অর্জুন আর মেঘা পুরো শক হয়ে যায়, কারণ তারা তো জানতো সিদ্ধার্থ যেগুলো আঁকে সেগুলো বাস্তব হয় না, কিন্তু এখানে এই পেন্টিংয়ের মতো বাস্তবে হয়ে গেছে, যে জন্য তারা সেখান থেকে বের হয়ে যায়। ঠিক তখনই তারা দেখতে পায় একটা কুকুর গাড়ি চাপা পড়ে মারা গেছে, ঠিক যেমনটা সিদ্ধার্থ ওই ড্রয়িং বুকের মধ্যে এঁকেছিল। দেখা মাত্রই অর্জুন আর মেঘা পুরো হতবাক, কারণ আজ পর্যন্ত তারা এমন কিছু কখনোই দেখেনি। অর্জুন কিছুতেই বুঝতে পারছিল না এগুলো কিভাবে সম্ভব। তার মানে তার পুরো চিন্তা ভাবনা, তার বিজ্ঞান সবকিছুকেই এই ঘটনা চ্যালেঞ্জ করছে। এরপর মেঘা অর্জুনের ফোন দিয়ে সিদ্ধার্থের সেই টিচারকে কল করে, মানে যার ছবি সিদ্ধার্থ দেখেছিল। আর সেখানেও জানতে পারে ওই টিচারেরও ঠিক একইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, যেমনটা সিদ্ধার্থ তার ছবি দেখেছিল। এইখানে এসে অর্জুন পুরো চিন্তায় পড়ে যায়। অর্জুন গভীরভাবে চিন্তা করে, ধীরে ধীরে তার মধ্যে কৌতূহল বাড়ছিল, যে জন্য অর্জুন ওই তান্ত্রিক বাবার কাছে যায়, যে তাকে ওই ভৌতিক বাড়িটার কথা বলেছিল। কারণ অর্জুন ওই বাড়ির সম্পর্কে গভীরভাবে জানতে চাচ্ছিল, যে জন্য ওই তান্ত্রিক বাবা অর্জুনকে বলে অনেক বছর আগে সেও ওই বাড়িতে গিয়েছিল,
কিন্তু সেখানে তার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। এরপর তার একটা অ্যাক্সিডেন্টও হয়। সেই ঘটনায় সে তার একটি চোখও হারিয়ে ফেলেছে, যে জন্য সে আর কখনোই ওই বাড়িতে যায়নি। মানে বাড়িটার ভেতরে যাই থাকুক না কেন, সেটা খুবই বিপজ্জনক এবং শক্তিশালী। ওই তান্ত্রিক বাবা কার্তিক নামে একজন ডিরেক্টরের কথা বলে, যে মূলত একটা হরর মুভির স্ক্রিপ্ট লিখছিল, কিন্তু নতুন আইডিয়ার জন্য তার ওই বাড়িটার দরকার ছিল। তাই সে বাবার সাথে দেখা করে 1 সপ্তাহের জন্য বাড়িটার চাবি নিয়েছিল। ওই সময় বাবা তাদের সাবধানও করেছিল, কিন্তু কার্তিক নিজের অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সেই বাড়িতে যায়। আর সেখানে গিয়ে তারা দেয়ালে ঝোলানো অবস্থায় একটা মহিষের কাটা মাথা দেখে ভয় পেয়ে যায়। কিন্তু তারপর তার স্ক্রিপ্ট লিখছিল। এর মধ্যে আবার কার্তিক তার বন্ধু সতীশ এবং সতীশের গার্লফ্রেন্ড অনিতাকে ডাকে, যাতে তাদের থেকেও নতুন কিছু কন্টেন্টের আইডিয়া পাওয়া যায়। কার্তিক সতীশ এবং অনিতাকে একটা বেডরুমে দিয়েছিল। তো এরপর স্বাভাবিকভাবেই সতীশ এবং অনিতা নিজেদের মতো করে সময় কাটায়। অন্যদিকে কার্তিকের মাথায় নতুন নতুন আইডিয়া আসতে শুরু করে। সেগুলো দিয়ে সে নিজের মতো করে স্ক্রিপ্টও লিখছিল। এর মধ্যে সতীশ ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ে। অনিতাও যখন ঘুমাতে যাচ্ছিল, অনিতার কাছে মনে হচ্ছিল কেউ যেন তাকে ফলো করছে, আশেপাশে কারোর উপস্থিতি অনুভব করছে। এরপর অনিতা যখন একটু রিল্যাক্স করতে যাবে, ঠিক তখনই পিছের থেকে কেউ যেন অনিতার গলা চেপে ধরে। অনিতা ভয়ে চিৎকার করে উঠলে শব্দ পেয়ে কার্তিকরা দ্রুত চলে আসে। এরপর অনিতা তাদেরকে পুরো ঘটনা খুলে বলে, কিন্তু আশেপাশে তো কেউই নেই। কার্তিক তখন তাদেরকে একটু বিশ্রাম নিতে বলে। এরপর বাইরে এসে অন্যজনকেও জানায়। এমনটি এটাও বলে যে অনিতার সাথে যা হয়েছে সেটা সে কিছুক্ষণ আগে নিজের স্ক্রিপ্টের মধ্যে লিখেছিল, মানে তার লেখা জিনিসগুলো বাস্তবে সত্যি হয়ে যাচ্ছে। এটা শুনে সে আর কিছু লিখতে নিষেধ করে, এমনকি বলে দেয় সকালে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ছেড়ে চলে যেতে। এরপরই মূলত কার্তিকের অ্যাসিস্ট্যান্ট সেই স্ক্রিপ্টটা পড়ছিল। সে ভাবছিল যে পুরো গল্পটা শেষ করে কার্তিককে একটা সারপ্রাইজ দিবে, যে জন্য নিজেও স্ক্রিপ্টে লিখতে শুরু করে। আর আশ্চর্যের বিষয়, সেই স্ক্রিপ্টের মধ্যে যা কিছু লিখছিল ঠিক একই রকম ঘটনা অনিতার সাথে ঘটছিল। অনিতা বাঁচার জন্য বয়ফ্রেন্ডকেও জাগানোর চেষ্টা করছিল, কিন্তু কোনো একটা অদৃশ্য শক্তি তার হাতটা পর্যন্ত আটকে দিয়েছে। এরপর অনিতা আবার চিৎকার করে। কার্তিক আর তার অ্যাসিস্ট্যান্ট দ্রুত সেখানে চলে যায়। অনিতা আবার তাদেরকে সবকিছু খুলে বলে। এবার কার্তিকের অ্যাসিস্ট্যান্ট একটু ভয় পায়। কার্তিক তখন তাকে হলরুমে গিয়ে ঘুমাতে বলে, আর বাইরে এসে অ্যাসিস্ট্যান্ট কার্তিককে পুরো বিষয়টি জানায়। কার্তিক তখন তাকে রাগ করে বলে সে এমন স্ক্রিপ্ট কেনই বা লিখল, কারণ ওই খাতার মধ্যে যা কিছু লেখা হয় সব সত্যি হয়ে যাচ্ছে। এমনকি কার্তিক তার অ্যাসিস্ট্যান্টকে ওই কপিটা ডাস্টবিনে ফেলে দিতে বলে। কথা মতো সে ফেলেও দেয়। কিন্তু ওই অ্যাসিস্ট্যান্ট চলে যাওয়ার পর সতীশ কার্তিকের সাথে দেখা করে। এমনকি অনিতাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে, কারণ অনিতা এখন একদম পাগলের মতো আচরণ করছে। এমনকি সে এটাও বলে সে এমন পাগল মেয়েকে কখনোই বিয়ে করবে না। কার্তিক তখন সতীশকে বলে সে যেন ভেতরে গিয়ে অনিতার সাথে থাকে, কিন্তু সতীশ সেটা না করে অন্যদিকে চলে যায়। এদিকে সে ডাস্টবিনের ভিতরে সেই স্ক্রিপ্টটাও দেখতে পায়। তারও মনে হচ্ছিল অনিতা যা যা বলছে সেগুলো শুনেই হয়তো বা কার্তিক এই স্ক্রিপ্ট লিখেছে, কিন্তু স্ক্রিপ্টটার কোনো ক্লাইম্যাক্স ছিল না। এই জন্য সতীশ নিজেই গল্পটার ক্লাইম্যাক্স লিখতে শুরু করে, যেখানে সে লিখে কার্তিক অনিতাকে মেরে ফেলেছে। আর আশ্চর্যের বিষয়, সে এটা লিখার পরই কার্তিক বাস্তবে অনিতাকে মেরে ফেলে। তান্ত্রিক বাবা বলে ওই ঘটনার পর থেকে কার্তিক এখন জেলে আছে। তো এই সব কিছু জানার পর অর্জুন ডক্টর শিবকুমারের সাথে দেখা করে। সেখানে সে পুরো ঘটনার কথা বলে। ডক্টর শিবকুমার তখন বলে নিশ্চয় ওই বাড়ির উপর কোনো কালো জাদু করা হয়েছে। এটা শুনে মেঘা জিজ্ঞেস করে তার মানে কি। শিবকুমার তাদেরকে কালো জাদুর পুরো কনসেপ্ট বোঝানোর চেষ্টা করে। তার কথা, কালো জাদুর পিছনে একটা বিজ্ঞান আছে। মানুষের শরীরকে মূলত 3টা ভাগে ভাগ করা যায়। প্রথমটা শরীর, দ্বিতীয়টা হলো অরা, আর তৃতীয়টা হলো আত্মা। অরা আসলে মানুষের কেন্দ্রীয় শক্তি, আর আত্মা সম্পর্কে তো সবাই জানেই। যেমন কারো শরীরের সমস্যা হলে সে ডক্টরের কাছে যায়, ঠিক তেমনই কারো শক্তি বা এনার্জি সমস্যা হলে শিবকুমারদের মতো মানুষের কাছে আসে, কারণ তারা এই এনার্জি বুঝতে পারে। আর এটাকেই বলা হয় স্পিরিচুয়াল হিলিং। এখানে তিনি আরও বলে যদি কোনো তান্ত্রিক চায় তাহলে সে দূরে বসে অন্য কাউকে কষ্ট দিতে পারে, তবে তার জন্য ওই ব্যক্তির কিছু নির্দিষ্ট জিনিস দরকার হয়, যেমন চুল, নখ বা রক্ত। এই সব কিছু ব্যবহার করেই মূলত কালো জাদু করতে হয়। অর্জুন জিজ্ঞেস করে এর সাথে বিজ্ঞানের সম্পর্ক কোথায়। শিবকুমার তখন তাকে বোঝায় প্রত্যেক মানুষের অরার একটি নির্দিষ্ট রেডিয়েশন রেঞ্জ থাকে। কেউ সেই রেঞ্জে এলে মানুষ তার সাবকনসিয়াস মাইন্ডে তাকে অনুভব করতে পারে। যেমন মাঝে মাঝে আমরা কারো কথা ভাবি আর হঠাৎ করে সেই মানুষটা চলে আসে। এর মানে এটা নয় যে আপনি তাকে মনে করায় সে আপনার সামনে এসেছে, বরং সে যখন আপনার অরার সীমানার মধ্যে এসেছিল তখন হঠাৎ করে আপনার তার কথা মনে পড়েছে। ঠিক এইভাবে কালো জাদুও কাজ করে। মানুষের কিছু জিনিস যেমন চুল, নখ বা রক্ত এসব তার অরার সঙ্গে যুক্ত। তাই ওই জিনিসগুলো যদি অন্য কারো হাতে চলে যায় তাহলে সে সেগুলো ব্যবহার করে
কোনো পুতুলের মধ্যে রেখে তন্ত্রবিদ্যা করতে পারে, আর এরপর সেই ব্যক্তির উপর কালো জাদু চালাতে পারে, যে জন্য ওই পুতুলটা সেই মানুষের অরার সাথে কানেক্টেড হয়ে যায়। তাই পুতুলের গায়ে যা কিছু করা হোক না কেন, তার প্রভাব সেই মানুষের উপর গিয়ে পড়ে। মেঘা তখন শিবকুমারকে জিজ্ঞেস করে এসব জিনিসের শুরু হয়েছিল কবে থেকে। শিবকুমার উত্তরে বলে এসব বিষয় বেদে উল্লেখ আছে, বিশেষ করে অথর্ব বেদে অষ্টকও নামে একটা অংশে তন্ত্রবিদ্যার কথা বলা হয়েছে। যেটা শুনে মেঘা একদম অবাক হয়ে যায়। মেঘার কথা বেদের মধ্যেও কি খারাপ কাজের কথা লেখা আছে? শিবকুমার তখন ব্যাপারটা বলে যে আসলে তোমরা ভুল বুঝছো, কারণ যে কোনো জিনিস যেমন ভালো কাজে ব্যবহার করা হয়, ঠিক তেমনই খারাপ কাজেও ব্যবহার করা যায়। যেমন অনেক মানুষ ঘুমের ওষুধ খায় ঘুমানোর জন্য, কিন্তু সেই ওষুধ যদি অতিরিক্ত ডোজ দেওয়া হয় তাহলে তার মৃত্যু হয়। মানে প্রতিটা জিনিসেরই পজিটিভ আর নেগেটিভ দুটি দিক আছে, সবকিছু নির্ভর করে সেটা সে কিভাবে ব্যবহার করছে। শিবকুমার এটাও বলে বহু বছর আগে যখন কোনো রাজা অন্য রাজ্য দখল করত, তখন সে জানতো যে ওই রাজ্যের মানুষ তাকে সহজে মেনে নেবে না, তাই সে ভয় পেত যদি প্রজারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এই কারণে অনেক রাজা বড় বড় সাধুদের কাছে যেত, তান্ত্রিকদের কাছে যেত, আর সেই তান্ত্রিকরা তাদেরকে একটা বিশেষ বশীকরণ ভেষজ দিত, যেটা খাবারের সাথে মিশে প্রজাদের খাওয়ানো হতো, আর এর ফলে প্রজারা রাজার পক্ষে এসে পড়ত। অর্জুনের কথা তাহলে কি দিব্যার উপরে কালো জাদু করা হয়েছে? শিবকুমার তখন দিব্যাকে এখানে আনতে বলে যে যদি অর্জুন দিব্যাকে এখানে আনতে পারে তবে সে সবকিছু বুঝতে পারবেন। এই জন্য অর্জুন এক মুহূর্ত দেরি না করে দিব্যাকে আনতে যায়। অর্জুন দিব্যাকে ডক্টর শিবকুমার সম্পর্কে বলে। দিব্যাও রাজি হয়ে অর্জুনের সাথে শিবকুমার কাছে আসে, আর শিবকুমার দিব্যাকে পরীক্ষা করে বুঝতে পারে দিব্যার তার পুরো পরিবারের উপর কালো জাদু করা হয়েছে। আর এটা কোনো সাধারণ কালো জাদু নয়, এমন জাদু কোনো সাধারণ তান্ত্রিকও করতে পারে না। শুধুমাত্র সেই মানুষরা এটা করতে পারবে যে এই বিদ্যা সম্পর্কে পুরো জ্ঞান রাখে। এমনকি এই জাদুর উৎপত্তি আফ্রিকাতে, যার নাম এনিমিজাম। এই জাদু করার জন্য একটি মহিষকে বলি দেওয়া হয়, আর তার মাথার উপর তন্ত্রবিদ্যা করা হয়। মূলত এই কারণে দিব্যাদের ওই বাড়িতে একটি মহিষের কাটা মাথা ঝোলানো ছিল। তার মানে কালো জাদুটা ওই বাড়ির মধ্যে করা হয়েছে। এমনকি শুরুতে আমরা কাউকে এই ধরনের একটা রিচুয়াল করতে দেখেছিলাম। শিবকুমার বলে যে এই জাদু এতটাই ভয়ঙ্কর, এর প্রভাব পরবর্তী প্রজন্মের উপরও পড়ে, আর একে একে পুরো বংশ ধ্বংস করে দেয়, যা যুগের পর যুগ চলতেই থাকে যতক্ষণ পুরো ব্লাড লাইন শেষ না হয়। আর এই ধরনের জাদু সাধারণত প্রতিশোধ নেওয়ার জন্য করা হয়। শিবকুমার এটাও ধারণা করে দিব্যার পরিবারের উপর এই কালো জাদু দিব্যার আশেপাশের কোনো আত্মীয় স্বজনই হয়তো করেছে, কিন্তু দিব্যা বলে তাদের সাথে তো এমন কোনো শত্রুতা নেই। তখনই দিব্যার মনে পড়ে দিব্যার মায়ের বড় বোন মানে দিব্যার মাসির সাথে দিব্যার মায়ের পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ হয়েছিল, আর ওই কারণেই দিব্যার মাসি চিরদিনের জন্য বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এমনকি তারা এখন কোথায় থাকে দিব্যা এটাও জানে না। দিব্যা আরও একটি ঘটনার কথা বলে। দিব্যার বাবার যে বোন ছিল তার পরিবার দিব্যার মায়ের পরিবারের সাথেই থাকত, কিন্তু এক গাড়ি দুর্ঘটনার কারণে তাদের পুরো পরিবার মারা যায়। আর এর কিছুদিন পরেই দিব্যার বাবা অসুস্থ হয়ে মারা যান। মূলত ওই বাড়িতে একটার পর একটা মানুষকে হারানোর পর দিব্যার মার ওই বাড়িতে থাকতে পারেনি, এই জন্য সে দিব্যাকে নিয়ে নিজের বাবার বাড়িতে চলে গিয়েছিল। শিবকুমার তখন ধারণা করে সম্পত্তির লোভে দিব্যার মায়ের বোনই হয়তো বা কালো জাদু করতে পারে। দিব্যা তখন জানতে চায় এই জাদু থেকে বাঁচার উপায় কি। শিবকুমার বলে এই জাদু পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয়, তবে এটা যেই ব্যক্তি করেছে তার উপর ফিরিয়ে দেওয়া সম্ভব, কিন্তু তার জন্য ওই ব্যক্তির নখ, চুল বা রক্ত যে কোনো কিছু একটা লাগবে। দিব্যার শুধু এখন এই জিনিসটা খুঁজে বের করতে হবে যে তাদের পুরনো বাড়িতে সেই মহিষের মাথাটা কে ঝুলিয়েছিল। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয় যে দিব্যার বাড়ির উপর এমনভাবে জাদুটি করা হয়েছে যে সেখানে যেই যাক না কেন তার সাথে খারাপ কিছু ঘটে, আর ওই বাড়িতে শুধু সেই মানুষই নিরাপদে থাকতে পারবে যে এই জাদু করেছে। এমনকি দিব্যার মানসিক সমস্যা, তার হ্যালুসিনেশন এই সকল জাদুর কারণেই হচ্ছিল, কারণ সেও তো একই ব্লাড লাইনের অংশ, তাই স্বাভাবিকভাবেই এই জাদুর প্রভাব তার উপরও পড়েছে। এমনকি তার ছেলের মৃত্যুর কারণও সম্ভবত ওই কালো জাদু। শিবকুমার তাদেরকে এটাও জানায় যে যদি তারা ওই বাড়ি থেকে মহিষের মাথাটা সরিয়ে ফেলতে পারে তাহলে সেখানে আবার যে কেউই থাকতে পারবে, তবে ওই মহিষের মাথাটি সরানোর পর সেটাকে পুরোপুরি ধ্বংস করতে হবে। যদি সেটা নষ্ট না হয় তাহলে এর প্রভাব উল্টো দিকেও যেতে পারে। তবে এখন যেহেতু ওই জাদু ফিরিয়ে দেওয়ার জন্য যে জাদুটি করেছে তার চুল, নখ বা রক্ত কিছু একটা লাগবে, সেজন্য দিব্যা আর অর্জুন দিব্যার বাড়িতে যায় যাতে তার মায়ের সাথে কথা বলে কোনো তথ্য জানা যায়। দিব্যা আর মেঘা দিব্যার মায়ের সঙ্গে দেখা করে। দিব্যা তার মায়ের কাছে জানতে চায় যে আসলে দিব্যার বাবার যে বোন ছিল আর তার পরিবার তারা কিভাবে মারা গিয়েছিল, তারা কি সত্যিই দুর্ঘটনায় মারা গিয়েছিল নাকি এর পিছনে অন্য কোনো সত্য লুকিয়ে আছে। দিব্যার মা তখন আসল ঘটনা খুলে বলে যে অনেক বছর আগে দিব্যার বাবার একটা বোন ছিল
যার নাম ছিল দীপা। আর দিব্যার বাবা তাকে ভীষণ ভালোবাসত। বড় হওয়ার পর দীপা স্টিফেন নামের একটি ছেলেকে ভালোবাসে। স্টিফেন অন্য ধর্মের হলেও দিব্যার বাবা নিজের বোনের সুখের জন্য তাকে স্টিফেনের সাথে বিয়ে দিয়েছিল। এমনকি স্টিফেন ছিল অনাথ, আপন বলতে কেউ ছিল না। তাই স্টিফেনকে সে বাড়িতে ঘর জামাই করে রাখে। কিছুদিন পর তাদের একটি মেয়েও হয়, যার নাম রাখা হয় বেদিকা। শুরুর দিকে তাদের সবকিছু ভালোই চলছিল, কিন্তু ধীরে ধীরেও স্টিফেন জুয়ার নেশায় জড়িয়ে পড়ে, যে জন্য অনেক ঋণগ্রস্ত হয়ে যায়। স্টিফেন একসময় দিব্যার বাবার কাছেও টাকা ধার চায়, কিন্তু তিনি স্পষ্টভাবে টাকা দিতে অস্বীকার করেন। এরপর একদিন স্টিফেন প্রচুর মদ খেয়ে বাড়িতে আসে, আর ওই অবস্থায় দীপার নিজের মেয়ে বেদিকাকে মেরে ফেলে, এমনকি নিজেও নিজেকে শেষ করে দেয়। পরে যখন দীপার বাবা সেখানে পৌঁছায়, তখন সে এই কষ্ট সহ্য করতে না পেরে নিজেও মারা গিয়েছিল। সবকিছু শোনার পর দিব্যা ভীষণভাবে ভেঙে পড়ে। এরপর দিব্যার মায়ের বড় বোনের কথা জিজ্ঞেস করে। দিব্যার মা বলে এই ঘটনা সত্যি, সে সত্যি সম্পদের লোভে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তো সবকিছু শোনার পর মেঘা দিব্যার মায়ের কাছে তার বোনের ছবি দেখতে চায়। দিব্যার মা তখন তাদের ফ্যামিলি অ্যালবাম বের করে দেয়, যে অ্যালবামের মধ্যে বেদিকার ছবিও ছিল। আর এই বেদিকায় আসলে দিব্যার স্বপ্নে আসতো। এমনকি হিপনোটাইজ অবস্থায় দিব্যা যে গল্পটা বলেছিল সেখানেও এই বেদিকায় ছিল। কিন্তু ঠিক তখনই গল্পের সব থেকে বড় টুইস্টটি আসে। দিব্যার মা যখন নিজের বোনের ছবিটি দেখায়, সেটা দেখে মেঘা একদমই শকড হয়ে যায়, কারণ সেই মহিলা আর কেউ নয়, মেঘার নিজের মা। এটা জানার পর মেঘা দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। আর অন্যদিকে অর্জুন দিব্যার নানার সাথে দেখা করতে চায়, যিনি বর্তমানে প্যারালাইজড অবস্থায় আছে। সেখানে অর্জুন তাকে হিপনোটাইজ করে তার থেকে সব সত্যিটা জানতে শুরু করে, এমনকি সম্পূর্ণ সেশনটার ভিডিও রেকর্ডও করছিল। এদিকে মেঘা নিজের মায়ের কাছে গিয়ে তাকে দ্রুত এখান থেকে চলে যেতে বলে, কারণ মেঘা বুঝে গিয়েছে তার মাই এই কালো জাদু করেছে। আর এখন অর্জুনরা যেহেতু ওই জাদু উল্টো ফিরিয়ে দিতে চাচ্ছে, যার জন্য মেঘার মায়ের চুল, নখ বা রক্ত কিছু একটা লাগবে। এই কথা শুনে মেঘার মা একদম শকড হয়ে যায়। এদিকে অর্জুন দিব্যাকে আবার সেই পুরনো বাড়িতে ডাকে। সেখানে সে দিব্যাকে তার নানার ওই ভিডিওটি দেখায়। আর এখানেই মূলত মুভির আসল রহস্যটি সামনে আসে। অর্জুনের প্রশ্নের উত্তরে দিব্যার নানা সব স্বীকার করেছে, যে দিব্যার পরিবারের পর কালো জাদু তিনিই করেছিলেন। এরপরে আমাদের দেখানো হয় আসলে ওই সময় কি ঘটেছিল। আমাদের দিব্যার মা এবং দীপাকেও দেখানো হয়। দীপা ওই সময় মা হতে চলেছিল। আর এই খবর শুনে দিব্যার মায়ের একদমই ভালো লাগেনি, কারণ ওই সময় তার নিজের কোনো সন্তান ছিল না। আর সেখানে দীপা দ্বিতীয়বার মা হতে চলেছে। এর মধ্যে একদিন দিব্যার বাবা দিব্যার মাকে জানায় সে সম্পত্তি তার বোনের মধ্যে ভাগ করে দিতে চলেছে। এটা শুনে দিব্যার মা সহ্য করতে পারেনি। এই জন্য দিব্যার মা সরাসরি তার বাবার কাছে যায়। ওই সময় বাবা একজন বড় তান্ত্রিক ছিল। দিব্যার মা মূলত পুরো সম্পত্তি নিজের কাছে রাখতে চেয়েছিল, কিন্তু তার স্বামী সেই সম্পত্তি তার আর তার বোনের মধ্যে ভাগ করে দিতে চাইছে। দিব্যার নানা তখন দিব্যার মাকে বলে সে নিজের মেয়ের জন্য যে কোনো কিছু করতে পারবে। আর ওই সময় দিব্যার মা দীপা এবং তার পুরো পরিবারকে শেষ করে দিতে প্ল্যান করে। এতে তার বাবাও রাজি হয়ে যায়, তবে তার জন্য স্টিফেনের চুলের দরকার ছিল। এর মধ্যে সেখানে দীপা আসে। দীপা দিব্যার নানার সাথে কথা বলতে শুরু করে। আসলে সে একটা ছেলে সন্তান চেয়েছিল, যাতে তাদের পরিবারের একজন উত্তরাধিকার আসে। দিব্যার নানা তখন তাকে বলে এই জন্য স্টিফেনের চুল দরকার, কারণ ওই চুল দিয়ে একটা রিচুয়াল করতে হবে। দীপাও তখন তার কথা মতো একই কাজ করে, সে স্টিফেনের চুল এনে দেয়। আসলে সে বুঝতেই পারেনি দীপার মা তার সাথে কি করতে চলেছে। এমনকি এই ঘটনার কারণেই দীপার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। এরপরই মূলত দিব্যার নানা সেই মহিষের কাটা মাথার ওপর কালো জাদু করে, আর ওই মাথাটি দীপার হাতে দিয়ে দেয় এবং বলে সেই জন্য এই মাথাটি নিজের বাড়ির দেয়ালে টাঙিয়ে রাখে। দীপাও ঠিক একই কাজ করেছিল, আর তারপর থেকে তাদের বাড়িতে অশান্তির শুরুটা হয়। আর এই সব কিছু দেখে দেখে দিব্যার মা ভিতরে ভিতরে ভীষণ খুশি হচ্ছিল। এরপর একদিন স্টিফেন প্রচুর মদ খেয়ে বাড়িতে আসে। এমনকি ওই অবস্থায় দীপার বেদিকা দুজনকে মেরে ফেলে, আর শেষমেশ নিজেকেও শেষ করে দেয়। আর এটা সহ্য করতে না পেরে দিব্যার বাবা মারা যায়। তবে দীপা মারা যাওয়ার আগে দীপা একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছিল, আর সেই শিশুকেই দিব্যার মা দত্তক নিয়ে নেয়। দিব্যার নানা এটা বলেছে সে যে কালো জাদু করেছিল ওই কালো জাদুর প্রভাব এই শিশুর উপর থাকবে, তাই তাকে মেরে ফেলতে হবে। কিন্তু দিব্যার মা সেটা মানতে চায়নি, কারণ তার তো নিজের কোনো সন্তান ছিল না। তাই সে ওই বাচ্চাটাকে নিজের কাছে রেখে দিয়েছিল। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ওই বাচ্চা অন্য কেউ নয়, দিব্যা নিজেই, মানে দীপার সেই মেয়েটা দিব্যা। কিন্তু দিব্যার মা তাকে এত বছর যাবৎ মিথ্যা বলেছে। আর মেঘার মায়ের ব্যাপারেও যে বিষয়টা বলা হয়েছিল সেটাও ছিল পুরো মিথ্যা ঘটনা, কারণ কখনোই সে সম্পত্তির জন্য বাড়ি ছাড়েনি। সে তার বাবার ওই কালো জাদু কখনোই পছন্দ করত না, এই জন্য সে বাড়ি থেকে চলে গিয়েছিল। অর্জুনের ওই ভিডিও রেকর্ড থেকে দিব্যা এখন পুরো বিষয়টা জানতে পারে। সব থেকে বড় কষ্টটা দিব্যা এখানেই পাচ্ছে
যাকে সে এত বছর ধরে নিজের মা মনে করলো, সেই মানুষটাই আসলে তার বাবা মায়ের হত্যাকারী। যে জন্য দিব্যা প্রচণ্ড রেগে যায়। দিব্যা এবার সিদ্ধান্ত নেয় এই জাদু আবার উল্টো ফিরিয়ে দিবে। ওর জন্য সাথে ওই তান্ত্রিকের মাথার চুল নিয়ে এসেছিল, তাই সে ওই চুল মহিষের মাথার উপর রেখে দেয়, এমনকি আগুন লাগিয়ে দেয়। আর এর সাথেই জাদুটা উল্টো ফিরে যেতে শুরু করে। এদিকে দিব্যার ওই মা, মানে এতদিন যাকে সে মা বলেছে, আর অন্যদিকে তান্ত্রিককে দেখা যায় যে এতদিন প্যারালাইজ ছিল, সে হঠাৎ করে ঠিক হয়ে গিয়েছে, মানে ওই জাদুর প্রভাবে। কারণ আসল খেলা তো এখনো বাকি। দুজনেই পাগলের মতো হাসতে শুরু করে, কারণ জাদুর প্রভাব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছিল। আর এরপর দিব্যার মা লাগিয়ে মারা যায়, আর অন্যদিকে তার বাবা ছাদ থেকে ছাপ দেয়। মানে শেষ পর্যন্ত তারা নিজেদের কর্মের শাস্তি পেল। ঠিক তখনই সেখানে অর্জুন আর বাকিরা আসে, সাথে মেঘাও আসে। মেঘাও এখন পুরো সত্যিটা জানতে পেরেছে যে তার মা আসলে কিছুই করেনি, বরং সে অনেক আগেই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। অর্জুনও জানায় সে সবকিছু জেনে গেছে। এদিকে দিব্যা এখন পুরোপুরি নিরাপদ। কিন্তু হঠাৎ করে অর্জুনের একটা কথা মনে পড়ে, যদি এই জাদু উল্টো করে ফিরে গিয়ে থাকে, তাহলে এর প্রভাব মেঘা আর তার মায়ের উপরও পড়বে। কারণ এই কালো জাদুটা পুরো ব্লাড লাইন শেষ করে দেওয়ার জন্য। যেহেতু কালো জাদুটা দিব্যার মায়ের উপর গিয়েছিল, আর মেঘার মাও তো দিব্যার মায়ের বোন, সেই হিসাবে মেঘার উপর এই কালো জাদুটা এখন কাজ করার কথা। ঠিক তখনই মেঘা অদ্ভুতভাবে হাসতে শুরু করে, মানে তার উপর ওই জাদুর প্রভাব শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ এখন মেঘা আর তার মায়ের উপর এই অভিশাপের প্রভাব পড়বে। আর এখানেই মুভির শেষটা হয়। তবে তারপরও কিন্তু আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন থেকে যায়, তাহলে মেঘা আর মেঘার মায়ের এখন কি হবে? তারা তো কালো জাদুর সাথে যুক্ত ছিল না, কিন্তু তাদের উপরও তো এখন ওই প্রভাব পড়ছে। তারা কিভাবে বাঁচবে? আবার যেমনটা বলা হয়েছিল, ওই কালো জাদু ফিরিয়ে দেয়া যায় যে কালো জাদু করেছে, কিন্তু যারা করেছে তাদের কিছু না কিছু দরকার হয়। এখন তো যে করেছে সেও বেঁচে নেই, তাহলে এই জাদু কিভাবে নষ্ট করবে? জানি না এর কোনো উপায় আছে কিনা। তো সর্বোপরি মুভিটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।